রহস্যময় ডিপ স্টেটের গোপন মিশন ফাঁস করলেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের শুরুতে তাকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য এক লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। ডিপ স্টেট কারা সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নিশ্চিতভাবে জানেন কারা বাংলাদেশের সেই ডিপ স্টেট যারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের ইউনূস সাহেবদেরকে রেখে দিতে চেয়েছিলেন 2029 পর্যন্ত, সেটা যে তারেক রহমান জানেন, কারণ তারাই যে তারেক রহমানের আশাটা বাধাগ্রস্ত করছিলেন সেটাও পরিষ্কার করেছেন এনসিপির এই নেতা। বোঝা যাচ্ছে আসিফ মাহমুদকে পাকড়াও করলেই সব ডিপ স্টেট কোনটা কার পরামর্শে এটা ঘটলো সেটা তো প্রমাণ হবে। তাকে তো রাজশাহী করা যাবে, রাজশাহী পাওয়া গেল তো। সুতরাং যদি এই প্রশ্ন চ্যালেঞ্জ করে, অনেক সময় বলে না যে জুলাই সনদের যদি অবৈধ হয় তাহলে সরকারও অবৈধ। এখন সরকার অবৈধ হতে পারে, হলে তো এখন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হবে রাজশাহী আর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার হবে আসামি। বাংলাদেশের কক্সবাজারের রামু সেনানিবাসী কি হতে যাচ্ছে মার্কিন ঘাঁটি? যুক্তরাষ্ট্রের সঙ্গে কি এমন গোপন চুক্তি করে গেছেন স্বঘোষিত ভিভিআইপি ইউনূস, যা এদেশের মানুষ জানেন না, যা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের জন্য বিরাট হুমকি এবং গোপন ফাঁদ বলে মনে করছেন অনেকে। তারেক রহমানের সঙ্গে কিন্তু ভবিষ্যতে কিন্তু বড় গন্ডগোল একটা তৈরি হবে ভারতে, এবং তারেক রহমান কিন্তু টিকতে পারবেন না। ভারতবর্ষের সাহায্য ছাড়া তারেক রহমান টিকতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক। এখন এমন এক গুরুতর ষড়যন্ত্রের কথা ফাঁস করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন বলছেন যে ডিপ স্টেট চেয়েছিল তারাই যাতে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে, মানে শেখ হাসিনা সরকারের যে মেয়াদ ছিল 2024-এর নির্বাচনের পর, সেই 2029 পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার, যার উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা, সেই সরকারকে রেখে দেওয়ার প্রচেষ্টায় তৎপর ছিল ডিপ স্টেট। এখন এটা কোন ডিপ স্টেট? এটা কি মার্কিন ডিপ স্টেট, নাকি এটা বাংলাদেশের সামরিক বেসামরিক গোয়েন্দা, সরকারি বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, এদের সমন্বয়ে গঠিত একটা অংশ, যে অংশটি এই ষড়যন্ত্র, কিংবা আপনি যদি একে একটি পরিকল্পনা মনে করেন তাহলে সেই পরিকল্পনার অংশ ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিশ্চিতভাবেই এই কথা ফাঁস করতে চেয়েছেন যে তারেক রহমান সরকার একেবারেই নিরাপদ নয়, তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনবার ক্ষেত্রে বড় ধরনের বাধা ছিল, এবং বাংলাদেশের ডিপ স্টেটের একটা অংশ 2029 পর্যন্ত কোনো নির্বাচন হতে দিতে চায়নি। এবং বিশেষভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন সেই অংশটি চেয়েছিল বিএনপির নেতারা আদালতে ঘুরতে থাকুন এই পুরোটা সময় জুড়ে, তাদের মামলা মোকদ্দমাগুলো চলতে থাকুক এবং কিছুতেই নির্বাচন হতে না পারুক। আর যেহেতু সকল নেতার সাজা আছে বিএনপির, সেহেতু বিএনপির পক্ষেও নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব না হোক, ওই অনির্বাচিত ইউনূস সরকারই ক্ষমতায় থেকে যাক 2029 পর্যন্ত। রীতিমতো বিস্ফোরক তথ্য। এই ডিপ স্টেট কারা চালাচ্ছিল? বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই চালাচ্ছিল বলেই কি তারেক রহমান সরকার ক্ষমতায় আসা মাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীতে যে গুরুত্বপূর্ণ পদগুলোয় বড় ধরনের পরিবর্তন এনেছেন, তার একটা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পদে পরিবর্তন এনেছেন, প্রধানের পদে। এবং যিনি প্রধান ছিলেন ইউনূস সরকারের আমলে, সেই ব্যক্তিকে রীতিমতো সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন সেনাবাহিনীর আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, যিনিও ইউনূস সরকারের সঙ্গে মিলে সেনাবাহিনীর ভেতরেই আরেকটা সমান্তরাল নেতৃত্ব তৈরি করছিলেন। এবং ইউনূস সাহেব এবং খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা বারবার চাইছিলেন যে এই ব্যক্তিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্থলাভিষিক্ত করতে। সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, ডক্টর ইউনূসের যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেও কিন্তু তারেক রহমান ক্ষমতায় এসেই সরিয়েছেন এবং সরিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন, মানে সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়েছেন। এখন ডিপ স্টেটের যে বিপদ, যারা তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
ভূঁইয়ার কথা অনুযায়ী তাদের থেকে যে বিপদ, সে বিপদকে এই দুজন ব্যক্তি, তখনকার ডিজিএফআই প্রধান আর তখনকার পিএসও কামরুল হাসান, এই দুজনকে সরিয়ে দিয়েই এক রকমের অবসান হলো। তারেক রহমান কি নিরাপদ হলেন? 2029 পর্যন্ত তারেক রহমানকে কি ক্ষমতায় থাকতে দেবে ডিপ স্টেটের এই অংশ? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, জাতীয় নাগরিক পার্টির এই মুখপাত্র, তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় বলে বসেন যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল, আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। এখন ওয়াকারুজ্জামানকে এই সন্দেহ থেকে পুরোপুরি দূরে রাখা যায়, কারণ মনে করে দেখেন, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ আর এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2025 ফেব্রুয়ারিতে সোচ্চার হয়ে ওঠেন, যখন হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে বলেন যে ওয়াকারুজ্জামান সেনা সদর দফতরে তাকে আর সার্জিসকে ডেকে নিয়ে এই আহ্বান জানিয়েছেন যে দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান করা দরকার এবং সেই নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এবং তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু সংবাদ মাধ্যমে সঙ্গে সাক্ষাৎকার দিয়ে এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যে কিছুতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে মানতে চান নাই, ডক্টর ইউনূসকে কনভিক্টেড বা দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিবেচনা করেছেন, এমন নানা তথ্য তুলে ধরেন। কাজেই ডিপ স্টেটের অংশ যে সেনা প্রধান ছিলেন না, সেটা একরকম নিশ্চিত করে বলা যায়, যেহেতু বরাবর এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এমনকি দিল্লির লোক হিসেবে অভিহিত করেও স্ট্যাটাস দিয়ে এসেছেন। তাহলে ডিপ স্টেট কারা, সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নিশ্চিতভাবে জানেন কারা বাংলাদেশের সেই ডিপ স্টেট যারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের, ইউনূস সাহেবদেরকে রেখে দিতে চেয়েছিলেন 2029 পর্যন্ত, সেটা যে তারেক রহমান জানেন, কারণ তারাই যে তারেক রহমানের আশাটা বাধাগ্রস্ত করছিলেন সেটাও পরিষ্কার করেছেন এনসিপির এই নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, ডিপ স্টেটের কিছু শর্ত ছিল, তাদেরকে কিছু কিছু জায়গায় সুবিধা করে দেওয়া, ফ্যাসিলিটেট করা। তারা রোড ম্যাপ করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, আদালতের তারিখ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে দীর্ঘ করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের নামে সাজা ছিল, তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন, নির্বাচন হলেও তিনি অংশ নিতে পারতেন না। তারা ডিপ স্টেট পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সঙ্গে এক ধরনের দর কষাকষির সমঝোতার ভিত্তিতে, আমরা সেটাতে সায় দিইনি। সকলের মনে থাকবে, অসংখ্যবার আলোচনা করেছি যে 21শে আগস্ট হচ্ছে, 21শে আগস্টের যে মামলা তারেক রহমানের বিরুদ্ধে, সেই মামলাটি সবচেয়ে বড় দর কষাকষির একেবারে সূত্র হয়ে উঠেছিল ইউনূস সরকারের জন্য। 2025 সেপ্টেম্বরে এসে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর এরা আপিলের রায়ে খালাস বহাল থাকে বটে তাদের 21শে আগস্ট মামলাতেও, কিন্তু মনে রাখতে হবে সরকার পক্ষ রিভিউ করার সুযোগটা কিন্তু খোলা রাখেন এবং এরপরেও 2025 সেপ্টেম্বরে খালাসের রায় বহাল থাকলেও বলা হয় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে আপিল তো তারা আগে করেছেই খালাসের রায়ের বিরুদ্ধে, এবং সেই শুনানি চলে কয়েক মাস ধরে তারেক রহমানের বিরুদ্ধে 21শে আগস্টের মামলা চলতে পেরেছে এবং তারেক রহমানের দেশে ফেরা বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সেপ্টেম্বরে যখন খালাসের রায় বহাল রাখা হয়, তখনও রাষ্ট্রপক্ষ বলে যে পূর্ণাঙ্গ রায় দেখে তবে সিদ্ধান্ত নেবে যে রিভিউ করবে কিনা। তার মানে আদালতে ওই যে ঘুরতেই থাকবেন এবং সাজার কারণে নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত করা যাবে না, সেই কাজ চালিয়ে কিন্তু মোটামুটি 1 বছরের বেশি সময়, যে 1.5 বছর ধরে 2024 আগস্টের পর ডিসেম্বর পর্যন্ত যে তারেক রহমান ফিরতে পারলেন না, সেই ঘটনাটি যে ঘটতে পারলো, তার পেছনে কিন্তু এই সূত্র, এই ষড়যন্ত্র, এই পরিকল্পনার বাস্তবায়নের পূর্ণাঙ্গ চিত্র দেখা যায়। বোঝা যাচ্ছে আসিফ মাহমুদকে পাকড়াও করলেই সব ডিপ স্টেট কোনটা, কার পরামর্শে এটা ঘটলো সেটা তো প্রমাণ হবে, তাকে তো রাজসাক্ষী করা যাবে, রাজসাক্ষী পাওয়া গেল তো। সুতরাং যদি এই প্রশ্ন চ্যালেঞ্জ করে, অনেক সময় বলে না যে জুলাই সনদের যদি অবৈধ হয় তাহলে সরকারও অবৈধ, এখন সরকার অবৈধ হতে পারে, হলে তো এখন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হবে রাজসাক্ষী আর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার হবে আসামি। কারণ যত চুক্তি, গোপন চুক্তি যা কিছু হয়েছে এই ডিপ স্টেটের প্ররোচনায় বা পরামর্শে হয়েছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ অধিবেশন ডাকে, সেখানে হ্যাংলার মতো যায় ওই দর্শক গ্যালারিতে বসে থাকে, কত ছোট লোক। মেঘনাতে প্রধানমন্ত্রী জনগণের সাথে সাক্ষাৎ করে, সেখানেও ভিড় ঠেলে আবার বলে তার ওখানে আসতে এসেছে পাহারা সহ, তার কাছে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে তার 3 ঘন্টা সময় লেগেছে, পত্রিকায় এসেছে। অর্থাৎ এই আচরণগুলো দেখে কি মনে হচ্ছে, এখনো তার খায়েশ মেটে নাই, এখনো হয়তো তার আকাঙ্ক্ষা, ভিতরে সুপ্ত আকাঙ্ক্ষা আছে। এখন সজীব ভুঁইয়াকে ইমিডিয়েটলি আমার মনে হয় গ্রেপ্তার করে তাকে রাজসাক্ষী করা দরকার। এই যে এখন পররাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে খেলা হতে পারে, তার তো চরিত্র ফুলের মতো পবিত্র, সে করতে পারে। প্রধানমন্ত্রী যে বলেছিল সাবেক শেখ হাসিনা
তিনি কিন্তু কতটা বেঠিক বলেছেন মনে হয় না, কারণ আমি তো সাক্ষী। বাংলাদেশের কক্সবাজারের রামু সেনানিবাসী কি হতে যাচ্ছে মার্কিন ঘাঁটি? হঠাৎ এমন প্রশ্ন কেন উঠছে? এরপর আরো টেনশন আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কি এমন গোপন চুক্তি করে গেছেন স্বঘোষিত ভিভিআইপি ইউনুস, যা এদেশের মানুষ জানেন না, যা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের জন্য বিরাট হুমকি এবং গোপন ফাঁদ বলে মনে করছেন অনেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের যুক্তরাষ্ট্র সফরের নেপথ্যে কি কোনো ধরনের প্রক্সি কূটনীতি রয়েছে? অনেকেই এসব নিয়ে এখন কথা বলছেন। জানা দরকার এই প্রেক্ষাপটে কি করবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার, কোন পথে হাঁটবেন তারেক রহমান। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, রামু সেনানিবাস মানে রামু ক্যান্টনমেন্ট বাংলাদেশের রাজনীতি এবং ভূ রাজনীতিতে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, এটি আপনারা সবাই জানেন। একদিকে মায়ানমার সীমান্ত, দেশের অভ্যন্তরে রোহিঙ্গা সংকটের কেন্দ্রবিন্দু এবং বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, এই সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এই রামু এলাকা। রোহিঙ্গা ইস্যুর কারণে ইতিমধ্যেই কক্সবাজার এবং উখিয়ায় জাতিসংঘ ও বিদেশি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি রয়েছে, এটা আমরা সবাই জানি। এবং এটাও জানি এদের অনেকেই আবার মার্কিন নাগরিক, অন্যান্য দেশেরও আছে। অনেকে এমনও বলেন ইউনুস এবং তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের, যিনি এই সরকারের এখন পররাষ্ট্রমন্ত্রী, এই দুজনের কারণে গত 18 মাসে মানে ইউনুসের 18 মাসে রামু সেনানিবাস কার্যত যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণে ছিল, এটা অনেকে বলেন। কারণ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে, অর্থাৎ বুঝতে পারি সামরিক কর্তৃপক্ষকে অবহিত না করে রামু সেনানিবাসে অবাধ মার্কিন সামরিক কার্যকলাপের অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে খলিলের বিরুদ্ধে। কথাগুলো একটু পুরনো, কিন্তু আজকের বিষয়ের সঙ্গে মিলে যাবে, আমি শুনতে অনুরোধ করছি। ভারত হয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে মায়ানমারে অনুপ্রবেশে 9 জন ভাড়াটে সৈন্যকে সহায়তা করার অভিযোগও রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। ইউনুসের সেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। ফলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে তারেক সরকার যুক্তরাষ্ট্রের প্রভাব এবং নজরদারির অধীনেই থাকছে বা রয়েছে, এটি অনেকেই মনে করছেন। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র নিজের কৌশলগত উপস্থিতি আরো শক্ত করতে চায়, এই কথা আমরা অনেকদিন ধরেই শুনছি। কিন্তু তাই বলে একটি স্বাধীন সার্বভৌম দেশে অর্থাৎ বাংলাদেশের কক্সবাজারে রামু ক্যান্টনমেন্টে অন্য একটি দেশ যত শক্তিশালী হোক না কেন তাকে ঘাঁটি গাড়তে হবে, এবং এর প্রেক্ষাপট অগ্রপশ্চাৎ কেউ জানবে না, গোপনীয় হয়ে যাবে। আসলে অনেক দুশ্চিন্তার জন্ম দেয়, অনেক প্রশ্নের জন্ম দেয়। এবং এ কারণেই আসলে বলতে চাই যে এজন্যই কি যুক্তরাষ্ট্র এখন এই যে একটি আপনারা জানেন অনেকে GSOMIA জিসোমিয়া এবং SESA চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে। এই দুটি চুক্তি নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, আমরা অতীতে এই দুটি চুক্তি নিয়ে বিস্তারিত কন্টেন্ট করেছি, কষ্ট করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। জানা গেছে অতি সম্প্রতি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এই দুটি জিসোমিয়া এবং SESA এই দুটি চুক্তি সংক্রান্ত সর্বশেষ উদ্যোগ সম্পর্কে অবহিত করেছেন। বিশ্লেষকরা বলছেন চুক্তি দুটি সই হলে, যেটি যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই চাচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা অনেক গভীর হবে, এখন যা আছে তার চেয়েও গভীর হবে। কিন্তু সমালোচকদের কারো কারো আশঙ্কা এই চুক্তি দুটি সম্পাদিত হলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অনেক সহজ হয়ে যেতে পারে। তবে দেশবাসী আসলেই জানেন না এই চুক্তিগুলো কি আসলেই সহযোগিতা চুক্তি, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন কৌশল। যুক্তরাষ্ট্রের নাগরিক বলে বহুল সমালোচিত মিস্টার খলিলুর রহমান এখন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আপনারা জানেন, একটু আগে আমিও বললাম। সেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমরা শুনলাম বা জানলাম তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার জন্য দেশে বিদেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং এটিও জানা গেল ইতিমধ্যে তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমর্থন পেয়েছেন। বলা বলি হচ্ছে খলিল সভাপতি হলে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব করবার এই পদ তিনি যদি পান, রোহিঙ্গা ইস্যুর আওতায় জাতিসংঘের পক্ষে রামু সেনানিবাসের নিয়ন্ত্রণ নেওয়া অনেক সহজ হবে। নিয়ন্ত্রণ আসলে সেভাবে তো নেবে না, মানে এটিকে ব্যবহার করে তারা তাদের যে কার্যক্রম সেটি চালাতে পারবে এবং সেই চালানোটা সহজ হবে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি এটুকুই বুঝতে পারছি। এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি চীন বিরোধী প্রক্সি এবং স্যাটেলাইট স্টেটে পরিণত করতে যে চায় বা এরকম একটি কথা শোনা যায়, সেটি তারা সহজে করতে পারবে। এদিকে জানা গেছে গত 25 মার্চ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকের অনেক ইস্যু আছে, এটি নিয়ে হয়তো আমি আরেকটি কন্টেন্ট করবো। সেনাপ্রধান জেনারেল ওয়াকার মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সেটি কেন যাচ্ছেন তার প্রেক্ষাপট নিয়ে তার একটি কন্টেন্ট আমি করতে পারি। তবে এই যে কথা বলেছেন, মানে এই কারণেই বললাম যে এইসব বৈঠকের বা এইসব আলোচনার মানে আনুষ্ঠানিক তেমন স্বীকৃতি কিন্তু আপনি কথা খুঁজে পাবেন না। তবু শঙ্কা, বাংলাদেশ কি ধীরে ধীরে ওই বড় শক্তির কৌশলগত ঘাঁটিতে পরিণত হচ্ছে? এই প্রশ্নটি কিন্তু অনেকের মনে। ঠিক আবার এই সময়ই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের যুক্তরাষ্ট্র সফরও অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। হ্যাঁ, আমরা জেনেছি, বলা হয়েছে যে এটি একটি আমন্ত্রণ ভিত্তিক সফর। তো যতই বলা হোক, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রে গেছেন, একটি গ্লোবাল সামিটে অংশ নিয়েছেন তিনি, সেটিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা এই তথ্য প্রবাহের এই সুবিধার কারণে। কিন্তু রাজনৈতিক মহলের একাংশ এটিকে প্রক্সি কূটনীতি হিসেবে দেখছে। তারা বলছেন হয়তো পর্দার আড়ালে বড় কোনো সমঝোতার চেষ্টা চলছে। কি সমঝোতা আদৌ চলছে কিনা সেটি আমি বলতে পারছি না, কারণ এটি সরকারের ভেতরে যারা আছেন ওয়াকে তারা ভালো বলতে পারবেন। তবে সরকারের ভেতরেও নানান টানাপোড়েনের কথা বলছেন কেউ কেউ। এর মধ্যে আপনারা দেখেছেন যে 1/11 সরকার আমলে প্রভাবশালী সেনা কর্মকর্তা দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজন হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তিনি বর্তমান প্রধানমন্ত্রীর সম্পর্কে আত্মীয়, এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ। এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারকে অনেকে বলছেন, এটিকে দেখছেন তারা আসলে প্রতিশোধ হিসেবে, আইনের শাসন হিসেবে দেখতে নারাজ অনেকে। কারণ কি, অভিযোগ রয়েছে ওই সময়ে মানে 1/11 সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি, হত্যা সহ অন্যান্য গুরুতর অভিযোগে গোয়েন্দা হেফাজতে নির্যাতনের শিকার হয়েছিলেন। নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন, অন্যায়ভাবে হয়েছিলেন, যার পরনাই হয়েছিলেন, এটি আমরা জানি। এটি আমরা তীব্র নিন্দা তখনও জানিয়েছি, এখনো জানি। যে কোনো পরিস্থিতিতে এই ধরনের নির্যাতনের নিন্দা আমাদের জানানো কর্তব্য, আমরা জানাবো। কিন্তু প্রশ্ন করবো যে এই গ্রেপ্তার আসলে কি ইঙ্গিত দিচ্ছে? এই যে দুজনকে গ্রেপ্তার করা হলো, শোনা যাচ্ছে আরো কাউকে গ্রেপ্তার করা হতে পারে। এগুলো যদি বোঝা যেত, সহজে বুঝতে পারলে এই ধরনের আলোচনাটা আসলে সহজ করা যেত, সহজে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক আলোচনা করা যেত। সুপ্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে এক সময় দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশে বিভিন্ন আদালতে তারেক রহমানের নাম উঠে এসেছিল। যথাযথভাবে আসুক বা চাপ প্রয়োগ করে আসুক, কিন্তু নাম উঠে এসেছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থার এক কর্মকর্তা বাংলাদেশে এসে ওই সময় এসব অভিযোগ নিয়ে সাক্ষ্য দিয়েছিলেন, যা তখন বেশ আলোচিত হয়েছিল, গণমাধ্যমে সেগুলো এসেছিল। যদিও রাজনৈতিক পালাবদলের পর 2024-এর 5 আগস্টের পর ধারাবাহিকভাবে বাংলাদেশের আদালতে বিভিন্ন মামলা সাজা যে পেয়েছিলেন তিনি, সেই সাজা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। তবু এফবিআই এর নথিতে তিনি নাকি এখনো অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। এটি আসলে আমি ক্রস চেক করতে পারিনি। তবে জুবাইদা রহমানের যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে এই অভিযোগ নিষ্পত্তির কোনো উদ্যোগ আছে কিনা, থাকবে কিনা, এটি তাই দৃঢ়ভাবে বলা মুশকিল। আচ্ছা, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিস্টার ইউনূসের সম্পর্ক বা যোগাযোগের কথা যদি ভাবি, আমরা যা দেখেছি গণ আন্দোলনের আগে এবং তার দায়িত্ব গ্রহণ করার পরে, অনেকে বলছেন তার ক্ষমতা দখলের পরে, তারপরে আছে ডিপ স্টেটের ষড়যন্ত্র এবং তারেক সরকারের খলিলুর রহমানের নিরাপত্তা মানে যিনি উপদেষ্টা ছিলেন ইউনূস সাহেবের, তারেক সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পেছনে ইউনূসের হাত কতখানি, যুক্তরাষ্ট্রের চাওয়া কতখানি, নাকি পুরোটাই বিএনপির কোনো গুপ্ত পরিকল্পনা? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।